গল্পের নাম বৃষ্টিস্নাত বাগান বিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব 11। দুদিন পর। ইমতাহা এখন সুস্থ বলা চলে। কপালের ব্যান্ডেজ খুলে ফেলেছে, তবে হাতের প্লাস্টার এখন রয়েছে। ডাক্তার অবশ্য বলে দিয়েছেন আর সপ্তাহখানেক পর এক্সরে করে কন্ডিশন ভালো দেখলে এটাও কেটে ফেলা যাবে। সন্ধ্যার মৃদু হাওয়া এসে এই পুরনো ঘরের হালকা গোলাপি রঙের পর্দাটাকে দোলা দিয়ে যাচ্ছে। ইমতাহা ঘরের নরম বিছানাটায় গা এলিয়ে দিয়ে জানলার ওপারে গাছপালা দেখছে। কপালের ব্যান্ডেজটা খোলার পর ওখানটায় একটা হালকা কাটার দাগ রয়ে গেছে, তবে এই দুদিনে ওর কালচে মেরে যাওয়া মুখটায় আবার সেই আগের চেনা লাবণ্য চলে গেছে। ইমতাহা একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে বসল। সন্ধ্যার এই সময়টায় ওর প্রতিদিন এক কাপ গরম চা চাই। মাথাটা কেমন যেন দপদপ করছে। গা ঝাড়া দিয়ে ও ঘর থেকে বের হয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়াল। প্লাস্টার করা বাহাতটা সাবধানে শরীরের সাথে লেপ্টে রেখে ও ডান হাত দিয়ে কেবিনেটের উপর চায়ের সরঞ্জাম খুঁজতে লাগল। কিন্তু পাতিল চড়িয়ে ফ্রিজ খুলতেই ইমতাহার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তরল দুধের প্যাকেটটা একদম খালি, এমনকি কৌটোয় গুঁড়ো দুধও এক চামচ অবশিষ্ট নেই। ও রান্নাঘর থেকে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখল বাবা বাসায় নেই, মাও হয়তো পাশের বাসায় কোনো কাজে গিয়েছেন। অগত্যা নিজেকেই যেতে হবে। এই প্লাস্টার হাত নিয়ে বাইরে যাওয়াটা অস্বস্তিকর, কিন্তু চায়ের তৃষ্ণাটা এতই করা যে ও নিজের গায়ের উপর একটা বড় ওড়না ভালো করে জড়িয়ে নিয়ে ধীর পায়ে বাড়ি থেকে বের হল। এই ভেতরের গলিটা সন্ধ্যার পর বেশ শান্ত থাকে। ইমতাহা গলির মুখের চেনা মুদি দোকানটা থেকে এক প্যাকেট দুধ কিনে যখন আবার বাড়ির দিকে ফিরছিল, তখন চারপাশটা বেশ অন্ধকার হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ও নিজের ছায়ার দিকে তাকিয়ে হাঁটছিল। তখনই একটা কালো রঙের স্পোর্টস বাইক বিকট শব্দ করে ওর একদম গা ঘেঁষে এসে ব্রেক কষল। তাল সামলাতে না পেরে ইমতাহা দু কদম পিছিয়ে গেল, ওর বুকের ভেতরটা ধক করে উঠল। বাইক থেকে যে ছেলেটা নামল, ওনার পা দুটো কিছুটা টলছে। পরনে দামি কিন্তু আলুথালু পোশাক, চোখ দুটো রক্তলাল। ছেলেটাকে এক পলক দেখেই ইমতাহার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। হৃদ। এই এলাকার কুখ্যাত চেয়ারম্যানের ছেলে। 4 বছর আগে এই ছেলে ইমতাহার পেছনে আঠার মতো লেগে থাকত, ওকে নানাভাবে বিরক্ত করত। পরে ওর বাবা রাজনৈতিক ক্ষমতার জোরে ওকে বিদেশে পাঠিয়ে দেয়। 4 বছর পর ও আবার ফিরে এসেছে। আর এই মুহূর্তে ও পুরোপুরি ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে। হৃদ ওর বাইকটায় হেলান দিয়ে দাঁড়িয়ে ইমতাহার প্লাস্টার করা হাতের দিকে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল। মদের করা গন্ধ বাতাসে ছড়াতে ছড়াতে বলল, আরে, আমাদের এলাকার ক্রাশ ইমতাহা ইসলাম তাহানা? ইমতাহা বেবি কোথায় যাচ্ছা? 4 বছর পর দেশে ফিরেই এমন লটারি লেগে যাবে ভাবি নাই। তা হাত ভেঙেছ কিভাবে সুন্দরী? আমার মতো কাউকে জুতা দিয়ে পিটাতে গিয়ে লেগেছে বুঝি? ইমতাহা নিজের ভয়টাকে আড়াল করে চোয়াল শক্ত করল। ও ওড়নাটা আরও ভালো করে জড়িয়ে নিয়ে হৃদকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু হৃদ চট করে ওর সামনে এসে পথ আটকে দাঁড়াল। সরে দাঁড়ান। রাস্তা ছাড়ুন বলছি। হৃদ একটা বিশ্রী শব্দ করে হেসে উঠল। আহা, রাগলে তোমাকে এখনও আগের মতোই উথালপাথাল সুন্দর লাগে তাহা। শুনেছি পিচ্চি ছেলের সাথে বিয়ে দিয়েছে। তাও মেহরাজ জাইন। বাই দ্য ওয়ে, মেহরাজ জাইনের অনেক গল্প শুনেছি রে ভাই, অনেক টাকা আর পাওয়ার ওর, তাই না? কিন্তু এই গলির ভেতর তো আর ওর বডিগার্ডরা নাই। আজ 4 বছর পর তোমাকে একা পেয়েছি, এত সহজে ছাড়ছি না। ইমতাহা সরু চোখে একবার হৃদকে দেখে বলল, ভালোভাবে যেতে দিবি কি না বল। হৃদ যেন আকাশ থেকে পড়ল। এই মুহূর্তে ইমতাহার মুখে এমন করা আর নির্ভীক উত্তর ও আশা করেনি। মদের ঘোরে ওর রক্তলাল চোখ দুটো আরও একটু বড় বড় করে ও বিকট এক হাসি দিল। ওরে বাবা! ধার তো দেখি কমে নাই, উল্টা মেহরাজ জাইনের ঘরে গিয়া তেজ আরও বাড়ছে। তা একা পেয়েছি যখন, একটু তেজ না হয় কমাইয়াই দেই? হৃদ মাতাল অবস্থায় টলতে টলতে ইমতাহার দিকে আরও এক কদম এগিয়ে আসতেই ইমতাহা পায়ে থাকা মোটা চামড়ার স্যান্ডেলটা খুলে হাতে নিল। হৃদ হা হা করে হেসে দুলতে দুলতে বলল, ইমুও, তোমাকে তো আমি খুব ভালো করে চিনি। কলেজে থাকতে পুরো বাজারের সামনে আমায় জুতো পেটা করেছিলে না? বলে হাসে। ইমতাহা এক সেকেন্ডও সময় নষ্ট করল না। হৃদ কিছু বুঝে ওঠার আগেই ওনার সুস্থ ডান হাতের পুরো শক্তি দিয়ে মোটা চামড়ার স্যান্ডেলটা সজোরে বসিয়ে দিল হৃদের গালে। ঠাস! নিস্তব্ধ গলির ভেতর শব্দটা চাবুকের মতো শোনাল। মদের ঘোরে টলতে থাকা হৃদ আচমকা এই মার খেয়ে ছিটকে 2 কদম পিছিয়ে গেল। নিজের গালে হাত দিয়ে ও তীব্র বিস্ময় আর রাগে গোমাতে গোমাতে চেঁচিয়ে উঠল, কি? তোর এত বড় সাহস!
তুই আমার গায়ে হাত তুলিস? সাহস আরও আছে, দেখবি? ইমতাহা এক হাতে স্যান্ডেলটা উঁচিয়ে বুক চিতিয়ে দাঁড়াল। বা হাতের প্লাস্টারের তীব্র টান লাগলেও ও নিজের চেহারায় ভয়ের এক বিন্দু চিহ্ন ফুটতে দিল না। ও চড়া গলায় বলল, 4 বছর আগেও জুতার বাড়ি খেয়ে দেশ ছেড়েছিলি, ভুলে গেছিস? মেহরাজ জাইনের বডিগার্ডের আমার প্রয়োজন নেই, তোকে সাইজ করার জন্য আমার এই এক হাতই যথেষ্ট। রাস্তা ছাড়বি নাকি আরেকটা খাবি? ইমতাহা এক মুহূর্তও নষ্ট করল না। হৃদ সামলে ওঠার আগেই ও নিজের হাতের স্যান্ডেলটা দিয়ে হৃদের অন্য গালে আরেকটা সজোরে বাড়ি বসিয়ে দিল। পরপর 2 গালে চোরের মতো জুতার বাড়ি খেয়ে হৃদের মদের ঘোর যেন এক ধাক্কায় অর্ধেক নেমে গেল। অপমানে আর রাগে ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। ও নিজের প্যান্টের পকেট থেকে চট করে একটা চকচকে কালো রঙের পিস্তল বের করে সরাসরি ইমতাহার কপাল বরাবর তাক করল। পিস্তলের সেই ঠান্ডা নলের ছোঁয়া আর ধাতব শব্দটা পেতেই ইমতাহার বুকের ভেতরটা এবার সত্যি সত্যি কেঁপে উঠল। স্যান্ডেল দিয়ে গুন্ডা সাইজ করা যায়, কিন্তু বুলেটের সামনে তো আর খালি হাতে লড়াই করা যায় না। হৃদ দাঁত কিরমির করে হিংস্র গলায় বলল, অনেক বেড়েছিস না রে তাহা? আজ তোকে মেরেই ফেলব। বিপদ টের পেয়ে ইমতাহা আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার বোকামি করল না। ও হাতের স্যান্ডেলটা ওখানেই ফেলে, এক পা খালি রেখেই উল্টো ঘুরে গলির ভেতরের দিকে দিল এক দৌড়। বা হাতের প্লাস্টারে তীব্র টান লাগলেও ও প্রাণের ভয়ে অন্ধের মতো ছুটতে লাগল। গলির মোড় দিয়ে একটা চেনা কালো প্রাডো গাড়ি তীব্র হেডলাইটের আলো ছড়াতে ছড়াতে হুলস্থুল গতিতে ধেয়ে আসছিল। ইমতাহা কিছু না দেখেই মোড় ঘুরতে গিয়ে সরাসরি সেই চলন্ত গাড়ির সামনে এসে পড়ল। গাড়িটা বিকট শব্দে ব্রেক কষার আগেই ইমতাহা সজোরে গিয়ে ধাক্কা খেল গাড়ি থেকে সবেমাত্র নামতে যাওয়া এক বিশালদেহী পুরুষের শক্ত, চওড়া বুকের উপর। ধাক্কার চোটে ইমতাহা ছিটকে পড়ে যেতে নিলে সেই চেনা শক্ত দুটো হাত এক লহমায় ওর কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে শক্ত করে পিষে ফেল। ইমতাহা কিছু একটার সাথে টাক্কর লাগল। হেয়াট হ্যাপেন ইমতাহা? মেহরাজকে দেখে ইমতাহার ধরে প্রাণ এল। ইমতাহা কোনমতে হাঁপাতে হাঁপাতে পেছনের অন্ধকার গলির দিকে আঙুল দেখিয়ে বলল, ও হ। মেহরাজ ইমতাহাকে নিজের এক হাত দিয়ে শক্ত করে আগলে ধরে রেখে ওনার শীতল চোখ দুটো দিয়ে যেন গলির অন্ধকার চিরে ফেলছেন। ঠিক তখনই হৃদ হাঁপাতে হাঁপাতে, তাল সামলাতে না পেরে মোড় ঘুরে ওদের সামনে এসে দাঁড়াল। হাতের পিস্তলটা ও এখনও শক্ত করে ধরে রেখেছে, কিন্তু মদের ঘোরে ও তখন পুরো অন্ধ। মেহরাজের অবয়বটা দেখেও মাতাল হৃদ পরিস্থিতি বুঝতে পারল না। ও নিজের কপাল থেকে ঘাম মুছে ইমতাহার দিকে তাকিয়ে একটা কুৎসিত গালি দিয়ে চেঁচিয়ে উঠল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? মেয়ে, আজ তোকে আমি। মেহরাজ মুখ শক্ত করে সামনে তাকিয়ে রইল। চোখ দুটো রক্ত লাল করে ইমতাহার হাত ছাড়িয়ে এগিয়ে যেতে নিলেই ইমতাহা মেহরাজের হাত ঝাপটে ধরে বলল, যাবেন না প্লিজ। ও মাতাল পুরো। ওর কাছে বন্দুকও আছে। আপনার কিছু হয়ে যাবে। ইমতাহার আর্তনাদভরা কণ্ঠস্বর আর আকুল আকুতি শুনে মেহরাজের ধেয়ে যেতে নেওয়া উদ্যত পা দুটো থমকে গেল। ওর সমস্ত শরীর তখন রাগে কাঁপছে। ইমতাহা ওর শক্ত কবজিটা নিজের 2 হাত দিয়ে সজোরে জাপটে ধরে রেখেছে। ওর প্লাস্টার করা বাহাতটা মেহরাজের ব্লেজারের কাপড়ে লেগে কাঁপছে, আর ফর্সা মুখটায় এক তীব্র আতঙ্ক। মেহরাজ এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগে অন্ধ হয়ে যাওয়া চোখ দুটো নামিয়ে আনল ইমতাহার মুখের উপর। রক্তলাল চোখের সেই হিংস্র চাউনিটা মুহূর্তের মধ্যে কেমন যেন শান্ত অথচ এক গভীর অভিমানে রূপ নিল। ওর মতো একজন দাপুটে, ক্ষমতাধর পুরুষের সামনে দাঁড়িয়ে এই মেয়ে নিজের সুরক্ষার চেয়েও ওর সুরক্ষার কথা ভাবছে। ভাবছে যে ওর কিছু হয়ে যাবে। মেহরাজ ইমতাহার ভয়ার্ত চোখের দিকে চেয়ে রইল। ওর ঠোঁটের কোণে এক অদ্ভুত, শীতল হাসি ফুটে উঠল। ও নিজের ডান হাতটা ইমতাহার গালের উপর আলতো করে রাখল। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইমতাহার কপালের সেই হালকা কাটার দাগটা ছুঁয়ে দিয়ে অত্যন্ত নিচু গলায় বলল, আমাকে নিয়ে চিন্তা করেন বুঝি? আমি মরে গেলে তো আপনারই ভালো। ইমতাহা বাঁকা চোখে মেহরাজের দিকে তাকিয়ে মেহরাজের হাত ছাড়িয়ে বলল, যান। মেহরাজের হাসিখুশি মুখটা কালো হয়ে গেল। মেহরাজ থমথমে মুখ করে এক পলক ইমতাহার দিকে তাকিয়ে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ ওকে দেখে বন্দুক সোজা করল, কিন্তু মাতাল থাকায় ভালোভাবে ধরতে পারছে না। মেহরাজ সোজা হেঁটে ওর কাছ থেকে আলগোছে বন্দুকটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। হৃদ বিপদ বুঝতে পেরে পালাতে নিলেই মেহরাজ হৃদকে পালানোর কোনো সুযোগ না দিয়ে ওর অন্য হাত দিয়ে হৃদের শার্টের কলারটা মুচড়ে ধরলেন। ওকে মাটির থেকে প্রায় শূন্যে তুলে ওর বরফ শীতল, খুনে কণ্ঠস্বরে গর্জে উঠল, তুই আমার স্ত্রীর দিকে বন্দুক তাক করিস? তুই জানিস তুই কার সীমানায় দাঁড়িয়ে কার গায়ে হাত দেওয়ার স্বপ্ন দেখছিস?
বলার সাথেই মেহরাজের প্রথম শক্ত থাপ্পড়টা গিয়ে পড়ল হৃদের গালে। থাপ্পড়ের চোটে হৃদ পিছঠালা রাস্তায় আছড়ে পড়ল, ওর মুখ দিয়ে রক্ত গড়িয়ে এল। মেহরাজ আবার ওকে ধরতে নিলেই পেছনে দাঁড়িয়ে থাকা ইমতাহা বলল, আমি কি আসব? মেহরাজ তেরা চোখে ইমতাহার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এক্সপেরিয়েন্স আছে? ইমতাহা উপর নিচ মাথা নাড়াল। হৃদের কলারটা আরেকটু শক্ত করে ধরলেন এবং ইমতাহার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তাহলে আর দাঁড়িয়ে আছেন কেন? শুভ কাজে দেরি করতে নেই, চলে আসুন। ইমতাহা সাইডে পড়ে থাকা একটা লাঠি তুলে ধূপধাপ পা ফেলে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ তখন মাটিতে পড়ে নিজের মুখ থেকে রক্ত মুছছিল। মেহরাজ মুখে মেরে ওর দাঁত নড়িয়ে দিয়েছে। বেচারার নেশা কেটে গেছে। মেহরাজ ওর শার্টের কলারটা লোহার মুঠোয় এমনভাবে পেঁচিয়ে ধরে রেখেছে যে ওর নড়ার কোনো সাধ্য নেই। মেহরাজ তেরা চোখে ইমতাহার হাতের সেই লাঠিটার দিকে একবার তাকাল। ইমতাহা লাঠি নিয়ে বসিয়ে দিল এক ঘা হৃদের হাতে। আবার দিতে গেল, কিন্তু অতিরিক্ত ক্ষোভ আর প্লাস্টার করা হাতের কারণে শরীরের ভারসাম্য ঠিক রাখা ইমতাহার জন্য কঠিন হয়ে উঠেছিল। হৃদকে লক্ষ্য করে উপর্যুপরি চালানো লাঠির একটা প্রচণ্ড বাড়ি আচমকা নিশানা ফসকে গেল। হৃদ ব্যথার চোটে মাথাটা হুট করে নিচু করে ফেলায় সেই শক্ত লাঠির আঘাতটা সরাসরি গিয়ে লাগল হৃদকে ধরে থাকা মেহরাজের নিজের ডান হাতের তালুর ঠিক পেছনের চামড়ায় আর কবজিতে। লাঠির মাথায় থাকা একটা খসকসে ধারালো কোণ মেহরাজের ফর্সা হাতের চামড়া এক নিমেষে চিরে দিল। ফিনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে ওর ধবধবে সাদা শার্টের হাতা আর দামি ব্লেজার মুহূর্তের মধ্যে লাল করে তুল। হুট করে এই কাণ্ড ঘটে যাওয়ায় ইমতাহা আতকে উঠে হাতের লাঠিটা ধপ করে মাটিতে ফেলে দিল। মেহরাজের দিকে তাকিয়ে অপরাধীর মতো কণ্ঠে বলল, সরি মেহরাজ। আপনি ঠিক আছেন তো? আমি ইচ্ছে করে মারিনি। চলেন আমার বাসায় চলেন। হাতের তীব্র যন্ত্রণায় মেহরাজ এক সেকেন্ডের জন্য হৃদের কলার থেকে ওর ইস্পাতকঠিন বাঁধন আলগা করে ফেল। আর এই সুবর্ণ সুযোগটাই হাতছাড়া করল না হৃদ। ও বুঝতে পারল এই যমদূত দম্পতির হাত থেকে বাঁচতে না পারলে আজ ওর লাশ ড্রেনে ভেসে যাবে। ও নিজের সমস্ত অবশিষ্ট শক্তি দিয়ে মেহরাজকে একটা মরণকামড়ের মতো ধাক্কা মারল এবং উল্টো ঘুরে অন্ধকারের মধ্যে ল্যাংচাতে ল্যাংচাতে গলির উপারে জানপ্রাণ দিয়ে দৌড়ে পালিয়ে গেল। মেহরাজ এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে কিরমির করে বলল, নিশানা তো অসাধারণ আপা। শত্রুর দাঁত আমি নাড়ালাম, আর আপনি লাঠি দিয়ে নিজের স্বামীর হাতটাই চিরে ফেললেন। আপনার এই ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সের কথা আগে জানলে আমি নিজেই হৃদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম। এখন বলুন, আমার এই হাতটা কি এক্সরে করতে হবে নাকি আপনার প্লাস্টারের পাশে আরেকটা প্লাস্টার করাতে হবে? ইমতাহাদের বাড়ির ড্রয়িং রুমে মুখ ভার করে বসে আছে মেহরাজ। তার হাতের কবজিতে সেভলন লাগিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে ইমতাহা। কিন্তু সমস্যা হচ্ছে ইমতাহা এক হাত দিয়ে ব্যান্ডেজ করে দিতে পারবে না। আরেক তুলায় সেভলন লাগিয়ে ক্ষতস্থানে এমনভাবে চেপে ধরেছে যে মেহরাজের কলিজা বের হয়ে যাচ্ছে। তবুও সে একজন ছেলে মানুষ। চিৎকার করলে ব্যাপারটা খারাপ দেখায় না? ইমতাহা আবার তুলো নিয়ে ঘষা দিতেই মেহরাজ চোখ দুটো বড় বড় করে দাঁতে দাঁত চেপে কোনোমতে নিজের চিৎকারটা গিলে ফেল। ওর ফর্সা মুখটা ব্যথার চোটে মুহূর্তে লাল থেকে কালচে হয়ে উঠল। মেহরাজের এই অদ্ভুত নীরবতা আর কুঁচকে যাওয়া মুখ দেখে ইমতাহা চোখের পলক ফেলে নিষ্পাপ গলায় বলল, কি হল মেহরাজ? বেশি জ্বলছে? আমি কি আর একটু সেভলন দেব? রক্তটা মনে হয় ভেতর থেকে এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। মেহরাজ মনে মনে চিৎকার দিয়ে বলল, বইন তুই আমারে মাফ কর। কিন্তু মুখে ওনার সেই চিরচেনা গম্ভীর্যতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা। ইমতাহা যখন সত্যিই আবার সেভলনের বোতলটার দিকে হাত বাড়াল, তখন মেহরাজ আর নিজের ভেতরের গম্ভীর ভাবটা টিকিয়ে রাখতে পারল না। সুস্থ বাম হাতটা দিয়ে এক ঝটকায় ইমতাহার কবজিটা মাঝপথেই চেপে ধরল। বেচারার ফর্সা কপাল বেয়ে তখন ব্যথার চোট চুয়ে চুয়ে ঘাম পড়ছে, চোখ দুটো প্রায় জবা ফুলের মতো লাল। মেহরাজ দাঁতে দাঁত চেপে গলার রগ ফুলিয়ে হিসহিস করে বললেন, দয়া করে আর না বুঝান। আপনার এই সেভলনের ধাক্কা সহ্য করার ক্ষমতা মেহরাজ জাইনের নেই। আপনি ক্ষত পরিষ্কার করছেন না, জেনে শুনে আমার চামড়া পুড়িয়ে কয়লা করার মিশনে নেমেছেন। চিৎকার করছি না দেখে কি আমাকে রোবট ভেবেছেন? ইমতাহা তুলোটা হাতে নিয়ে ও নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, কিন্তু আমি তো জানি ক্ষত জায়গায় ভালো করে সেভলন চেপে না ধরলে ইনফেকশন হয়ে যায়। আমি তো আপনার ভালোর জন্যই। থাক। আমার ভালো করতে গিয়ে এক হাত কবরে দিয়ে দিচ্ছেন। ইমতাহা আর কিছু না বলে মলম লাগিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে সোফায় মাথা এলিয়ে দিল। ইমতাহা ফার্স্ট এইড বক্সের ডেটল,
তুলা আর বাকি সরঞ্জামগুলো এক এক করে গুছিয়ে রাখতে রাখতে হঠাৎ খেয়াল করল সোফার পাশের সেন্টার টেবিলটার উপর একটা বড়সড় ওয়ান টাইম কাগজের শপিং ব্যাগ রাখা। এটা আসার সময় মেহরাজ গাড়ি থেকে বের করে হাতে করে নিয়ে এসেছিল। ইমতাহা কৌতূহলী চোখে ব্যাগটার দিকে তাকাল। ব্যাগটা থেকে একটা চেনা, জিভে জল আনা রাজকীয় সুবাস হালকাভাবে ভেসে আসছে। কাচ্চি বিরিয়ানির খাঁটি ঘি আর বাসমতি চালের সেই তীব্র সুঘ্রাণ পাওয়া মাত্রই ইমতাহার পেটের ভেতর খিদেটা মোচড় দিয়ে উঠল। সন্ধ্যার পর থেকে এত ধকল গেছে যে ও নিজের খিদের কথাই ভুলে গিয়েছিল। ইমতাহা ব্যাগটার কাছে এগিয়ে গিয়ে ওটার ভেতরে উকি দিল। ভেতরে দুটো বড় বড় বিরিয়ানির বক্স রাখা। ও কৌতূহল চেপে রাখতে না পেরে মেহরাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই ব্যাগটা কি মেহরাজ? মেহেরাজ তরাক গতিতে চোখ খুলে উৎসাহিত কণ্ঠে বলল, আমার এই বহুমূল্যবান হাতটা দিয়ে নিজ দায়িত্বে রান্নাঘরে দাঁড়িয়ে এই কাচ্চি বিরিয়ানিটা আমি নিজে রান্না করেছি আপনার জন্য। আপনি অসুস্থ ছিলেন, তাই ভাবলাম আজ একটু নিজের হাতে রাঁধুনি সেজে আমার স্ত্রীর মুখে তুলে দিই। মেহরাজের মুখে এই পরম মমতাময়ী ও রোমান্টিক ডায়ালগ শুনে ইমতাহা এক সেকেন্ডের জন্য সত্যি সত্যিই গলে গেল। ও বেশ অবাক আর আপ্লুত হয়ে ভাবল, মেহরাজ জাইনের মতো মানুষ নিজের হাতে বিরিয়ানি রেঁধে এনেছে। ও অত্যন্ত আগ্রহ নিয়ে ব্যাগ থেকে একটা বক্স বের করে আনল। তারপর দেখল বক্সে সুলতান ডাইনের লোগো। ইমতাহা বিরিয়ানির বক্সে সুলতান ডাইন নাম দেখে বলল, ও আচ্ছা, আপনি তাহলে সুলতান ডাইনে পার্ট টাইম জব করেন। ইমতাহাদের বাড়ি থেকে বের হয়ে মেহরাজ দীর্ঘশ্বাস ফেল। ইমতাহা এতটা নির্দয়। সে কত সুন্দর করে অনুনয় বিনয় করে বলেছিল, তার হাত ভেঙে গেছে, এই অবস্থায় ড্রাইভ করে বাড়িতে যেতে পারবে না। তাকে যেন থাকতে দেয়। অথচ ইমতাহা তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। যদিও এক হাতে কার ড্রাইভ করা কোনো ব্যাপারই না মেহরাজের জন্য। আগে কত কার রেস করেছে সে। মেহরাজ দরজা খুলে ড্রাইভিং সিটে বসল। সিটে মাথা এলিয়ে পেছনে থাকা শপিং ব্যাগগুলোর দিকে তাকাল। সে এগুলো দিতেই এসেছিল, তবে ওই দুর্ঘটনার জন্য দেওয়া হয়নি। মেহরাজ মাথায় হাত রেখে বিড়বিড় করে বলল, কি মায়ে ফেললি রে বুজান, বিষের মতো তোর এই অবহেলাও যেন নেশার মতো কাজ করছে আমার হৃদয়ে। মেহরাজ আবার দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করে এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। ল্যাম্পপোস্টের হালকা হলুদ আলো আর আকাশের মৃদু জোছনা যেখানে এসে মিলেছে, ঠিক সেই ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইমতাহা। সে ছাদে দাঁড়িয়ে মেহরাজের প্রতিটা চলাচল নিষ্পলকভাবে দেখছিল। আজ শুক্রবার। ছুটির দিন। সকাল সকাল মেহরাজ আবরাজকে ঘুম থেকে তুলে রেডি হতে চলে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। মেহরাজ নিজেই আজ ড্রাইভিং সিটে বসে গাড়িতে একটা বাংলা গান ছেড়ে দিয়ে বেশ খোশমেজাজে স্টিয়ারিং ধরেছে। আজ ওর পরনে ভীষণ ক্যাজুয়াল একটা অফ হোয়াইট লিনেন শার্ট আর ব্লু ডেনিম। ছুটির দিনের সকালের মিষ্টি রোদটা ওর চশমার কাছে এসে এক চমৎকার প্রতিচ্ছবি তৈরি করছে। ওপাশে কোড্রাইভার সিটে বসা আবরাজ এখনও ঠিকঠাক চোখ খুলতে পারছে না। ছুটির দিনে সকাল 7:30টায় মেহরাজ কাউকে ঘুম থেকে তুলে এভাবে হাইওয়েতে গাড়ি ছোটাবেন, এটা আবরাজের জন্ম ভাবনার বাইরে ছিল। ও একটা বড় হাই তুলে কোনমতে সিটে সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, ভাইয়া, আমরা আসলে যাচ্ছিটা কোথায়? সকাল সকাল কোনো আর্জেন্ট ক্লায়েন্ট মিটিং আছে নাকি? না, তোর জন্য হিজরা দেখতে যাচ্ছি। আবরাজ কেসে উঠল। এই কথায় কথায় হিরলার সাথে বিয়ে দিবে বলাটা মেহরাজের অভ্যাস। বলার কারণ ও আছে। ঘটনাটা ছিল বছর দুয়েক আগের। আবরাজ তখন ভার্সিটির প্রথম বর্ষে। একদিন মেহরাজ নিজেই গাড়ি ড্রাইভ করে ওকে ভার্সিটির ক্যাম্পাস থেকে পিক করতে গিয়েছিল। গেটের সামনে গাড়ি পার্ক করে মেহরাজ যখন চশমাটা ঠিক করছিল, ঠিক তখনই আবরাজ হন্তদন্ত হয়ে গাড়িতে এসে বসল এবং জানলা দিয়ে বাইরের দিকে আঙুল তাক করে চরম উত্তেজিত গলায় বলল, ভাইয়া, ভাইয়া, জলদি বাম দিকে তাকাও। ওই যে লাল রঙের শাড়ি পরা মেয়েটা যাচ্ছে, ওকে আমার দারুণ পছন্দ হয়েছে। কি সুন্দর লম্বা চুল আর কি রাজকীয় হাঁটার ঢং। আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া, তোমার এই ছোট ভাই বিয়ে করলে ওনাকেই করবে। ছোট ভাইয়ের এই আকস্মিক ক্রাশ খাওয়ার গল্প শুনে মেহরাজও বেশ কৌতূহলী হয়ে চশমাটা নাকের ডগায় নামিয়ে বাম দিকে তাকিয়েছিল। লাল শাড়ি পরিহিত সেই ললনা তখন ধীর পায়ে ওদের গাড়ির দিকেই এগিয়ে আসছিল। আবরাজ তো সিট থেকে প্রায় অর্ধেক বাইরে লাইটপোস্টের মতো ঝুঁকে ওনার দিকে তাকিয়ে চোখ মারার আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু বিপর্যয়টা ঘটল ঠিক তার পরের সেকেন্ডেই। গাড়ির একদম কাছাকাছি আসতেই সেই ললনা হুট করে থমকে দাঁড়াল। তারপর অবিকল পুরুষের চড়া গলায়, কি রে খোকা, সকাল সকাল নজর দিচ্ছিস? দেখাবো না কি? বলেই এক হাত দিয়ে অন্য হাতের তালুতে বিকট শব্দে তালি বাজিয়ে বসল।
ওর সেই চেনা হাত তালি আর খেকিয়ে উঠে টাকা চাওয়ার ভঙ্গি দেখেই আবরাজের কলিজা শুকিয়ে ওখানেই বরফ হয়ে গিয়েছিল। ওটা কোনো সাধারণ মেয়ে ছিল না, ওখানকার এক স্থানীয় হিজড়া ছিল। সেদিন গাড়ির ড্রাইভিং সিটে বসে মেহরাজ যেভাবে পাগলের মতো হেসেছিল, ওর পুরো জীবনে কেউ ওকে ওভাবে হাসতে দেখেনি। হাসতে হাসতে ওর চোখে পানি চলে এসেছিল এবং স্টিয়ারিংয়ে মাথা ঠুকে উনি প্রায় দম আটকে যাওয়ার জোগাড় করেছিল। আর সেই দিন থেকেই আবরাজের কপালে এই স্থায়ী হিজড়ার তকমা জুটে গেছে। বাস্তবে ফিরে আবরাজ ঢোক গিলে মিনমিন করে বলল, ব্রো, তুমি এই কাহিনী আবার ভাবিকে বলে দিও না। মেহরাজ নির্বিকার। আবরাজ সিটের কোনায় মুখ কাচুমাচু করে জানলার বাইরে তাকিয়ে রইল। মনে মনে বলল, আল্লাহ, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কি এই জন্মে শেষ হবে না? এই লোক বুড়ো বয়সে লাঠি হাতে ভর দিয়ে চলার সময়ও এই গল্প বলে আমার জান খাবে। গাড়িটা ততক্ষণে হাইওয়ে ছেড়ে ইমতাহার চেনা গলির ভেতরের দিকে মোড় নিয়েছে। সকালের এই নিঝুম সময়ে গলিটা বেশ শান্ত ও স্নিগ্ধ। মেহরাজ গাড়িটা একদম ইমতাহাদের বাড়ির সদর দরজার সামনে এনে ব্রেক কষল। ইঞ্জিন বন্ধ করে ও পেছনের সিটের দিকে তাকাল, যেখানে রাখা আছে বড় বড় দুটো দামি শপিং ব্যাগ আর কিছু মিষ্টির বক্স। মেহরাজ গাড়ি থেকে নামার আগে নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার তাকাল। তারপর আবরাজকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, গাড়ি থেকে ব্যাগগুলো নামা। জিন্দেগিতে প্রথম শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি। আজ ছুটির দিনে আমার শ্বশুর শাশুড়িকে উপর দিতে হবে। আর হ্যাঁ, মুখটা সোজা কর, মনে হচ্ছে হিজড়া দেখিসনি, নিজে হিজড়া হয়ে গেছিস। আবরাজ তড়িঘড়ি করে নিজের লজ্জাজনক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পেছনের সিট থেকে ব্যাগগুলো দুই হাতে তুলে নিল। মেহরাজ ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ইমতাহার বাড়ির কাঠের প্রধান দরজাটার সামনে এসে দাঁড়াল। বা হাত দিয়ে কলিংবেলে পরপর দুবার চাপ দিল। ঠিক 1 মিনিট পর ভেতর থেকে লক খোলার শব্দ হল। দরজাটা খোলার সাথে সাথেই মেহরাজের সামনে এসে দাঁড়াল ইমতাহা। ঘুম থেকে সবেমাত্র ওঠায় ওর চুলগুলো পিঠের উপর আলুথালু হয়ে ছড়িয়ে আছে, চোখ দুটোতে একরাশ ঘুমের ঘোর আর শ্যামলা মুখটায় এক চিলতে চেনা লাবণ্য। ইমতাহা চোখ কচলে কচলে ভ্রু কুঁচকে তাকাল। পেছনে আবরাজ এসে ইমতাহাকে দেখে উচ্চস্বরে বলল, শুভ সকাল চিনিমিনি ভাবি। আমি তোমার দেবর আবরাজ। ইমতাহার চোখে ঘুমের রেশ কাটেনি। দরজায় মাথা ঠেকিয়ে বলল, কারা চাচা আপনারা? চিনি না তো। আমি বিবাহিত মহিলা। আমার সময় নেই যান। ইমতাহার এমন চরম উদাসীন আর অবিশ্বাস্য উত্তর শুনে পেছনে থাকা আবরাজ ব্যাগ হাতে পাথরের মতো জমে গেল। ও হা করে একবার ইমতাহার দিকে আর একবার নিজের বড় ভাই মেহরাজের দিকে তাকাতে লাগল। কেউ নিজের দেবর আর স্বামীকে সকাল সকাল চাচা বলে এভাবে রিজেক্ট করে দিতে পারে? এটা আবরাজ কেন স্বয়ং মেহরাজ যাইনও কখনো কল্পনা করেননি। মেহরাজ এক গভীর তপ্ত দীর্ঘশ্বাস ফেলে চশমাটা নাক থেকে একটু নামাল। তারপর ইমতাহার চোখ ডলতে থাকা ঘুম জড়ানো মুখটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে করা গলায় বলল, চিনতে পারছেন না আপা? আমি সুলতান ডাইনে রাজমিস্ত্রির পার্ট টাইম জব করি। ইমতাহা কিছু একটা বলতে যাবে, অমনি ভেতর থেকে ধূপধাপ শব্দ করে ছুটে এলেন ইমতাহার মা রেহানা বেগম। দরজায় দাঁড়ানো জাদরেল রাজপুত্রের মতো জামাই আর পেছনে এক গাদা শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা সুদর্শন ছেলেকে দেখেই ওনার চোখ আহ্লাদে চরকগাছ হয়ে গেল। আর নিজের মেয়ের এমন আলুথালু চুলে দরজায় মাথা ঠেকিয়ে জামাইকে পথ আটকে রাখার দৃশ্য দেখে ওনার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। রেহানা বেগম এক মুহূর্তও নষ্ট না করে ইমতাহার সুস্থ ডান হাতটা ধরে এক ঝটকায় ওকে দরজার আড়ালে সরিয়ে দিলেন। দাঁত কিরমির করে ফিসফিসিয়ে বললেন, তোর আক্কেল কি কোনোদিন হবে না রে ইমতাহা? সকাল সকাল জামাই দরজায় এসে দাঁড়িয়ে আছে আর তুই ভূত সেজে পথ আটকে রেখেছিস? ইমতাহা হাত ছাড়িয়ে ধূপধাপ পা ফেলে আবার নিজের রুমে চলে গেল। রেহানা বেগম আবার দরজার দিকে এগিয়ে গেল। মেহরাজকে দেখেই রেহানা বেগমের মুখে চড়া হাসি ফুটে উঠল। উনি অত্যন্ত আন্তরিক ভঙ্গিতে বললেন, আরে মেহরাজ বাবা, তোমরা সকাল সকাল কোনো খবর না দিয়ে একবারে সারপ্রাইজ দিলে তো। এসো বাবা এসো, ঘরের ভেতর এসো। ওকে, তোমার ছোট ভাই না? তোমরা ভেতরে এসে বসো বাবা। মেহরাজ বিনি হাসিটা মুখে ফুটিয়ে রেহানা বেগমকে সালাম দিল। তারপর ইমতাহার যাওয়ার দিকে এক পলক তেরা চোখে তাকিয়ে ড্রয়িং রুমের সোফার দিকে পা বাড়াল। পেছনে আবরাজও বোকার মতো হেসে রেহানা বেগমকে কুশল জানিয়ে ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকল। মেহরাজ আশেপাশে তাকিয়ে নরম কণ্ঠে শুধালো, বাবা কোথায় মা? রেহানা বেগম সন্তুষ্টির হাসি হেসে বললেন, তোমার বাবা তো সকাল সকাল গলির মোড়ের কাঁচাবাজারে গিয়েছে বাবা। ছুটির দিন তো, তাই একটু তাজা মাছ তরকারি কিনতে গেল। এখনই চলে আসবে।
মেহরাজ আবরাজের দিকে তাকিয়ে দেখল ব্যাগগুলো কোলে নিয়ে বসে আছে। ওর থেকে ব্যাগগুলো কেড়ে নিয়ে হাসি মুখে বলল, মা, এইগুলো আপনাদের জন্য। রেহানা বেগম দামি ব্যান্ডের শপিং ব্যাগ আর রাজকীয় মিষ্টির বড় বড় বক্সগুলোর দিকে তাকিয়ে একাধারে যেমন খুশি হলেন তেমনি বেশ অপ্রস্তুত বোধ করলেন। উনি মেহরাজের দিকে ফিরে মৃদু অনুযোগের সুরে বললেন, আরে বাবা, এত কিছু কেন আনতে গেলে বলতো? তোমরা কষ্ট করে সকাল সকাল এসেছ, এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। রেহানা বেগম হেসে চলে গেলেন রান্নাঘরে। আবরাজ আশেপাশে তাকিয়ে মেহরাজকে বলল, সকালে কিছু খাইনি ব্রো। খাবার কবে দিবে? মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত ঘষে বিটবিট করে বলল, এর মতো ছোছা আমার ভাই। মাঝে মাঝে মানতে কষ্ট হয়। বাচ্চাদের পার্কে কেন নিয়ে এলেন? পার্কের সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে ইমতাহা এক হাত কোমরে রেখে চরম বিরক্ত মুখে প্রশ্নটা ছুড়ে দিল মেহরাজের দিকে। দুপুরের এলাহি কাণ্ডকারখানার পর এই বিকেলের রোদে এখানে এসে দাঁড়াতে হবে ও ভাবতেও পারেনি। দুপুরে ইমতাহার বাবা বাজার থেকে ফেরার পর ড্রয়িং রুমে রীতিমতো উৎসব বসে গিয়েছিল। মেহরাজ তো শ্বশুরের সাথে গল্পে মেতেছিল, আর আবরাজ পুরো চট্টে স্বভাব দিয়ে মাতিয়ে রেখেছিল রেহানা বেগমকে। দুপুরের ভারী খাওয়া দাওয়ার পর বিকেল হতেই মেহরাজ হুট করে প্রস্তাব বসল, মা, তাহা তো কয়দিন ধরে ঘরের ভেতর বন্দি। চলুন বিকেল বেলা একটু পাশের পার্কটা থেকে ঘুরে আসি। আবরাজও সাথে আছে, ওরও একটু ফ্রেশ হওয়া দরকার। ব্যাস। রেহানা বেগম আর ওনার স্বামী এক বাক্যে রাজি। ইমতাহার কোনো ওজরাপত্তি খাটলি না। তবে পার্কে আসার পর দেখা গেল মেহরাজ ওদের বড়দের কোনো পার্কে না নিয়ে এসে সরাসরি নিয়ে এসেছে এলাকার বাচ্চাদের একটা ছোট রাইড আর দোলনা সমৃদ্ধ পার্কে। ইমতাহার খিটখিটে প্রশ্নের জবাবে মেহরাজ ওর সানগ্লাসটা একটু ঠিক করে নিলন। আর চোখে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা আবরাজের দিকে। এই দামড়াটা বাচ্চাদের সাথে ক্রিকেট বল খেলছে। মূলত আবরাজই মেহরাজকে বুদ্ধি দিয়েছে শাড়ি, চুড়ি দিয়ে প্রপোজ করার জন্য। কিন্তু ইমতাহার রূপ দেখে সাহস পাচ্ছে না। যদি রিজেক্ট করে গালে চড় মেরে দেয়, তাহলে এই পিচ্চি পিচ্চি বাচ্চাদের সামনে মান ইজ্জত চলে যাবে। মেহরাজ আবার তাকালো দূরে দাঁড়ানো আবরাজের দিকে, একটা বাচ্চার সাথে বল নিয়ে ঝগড়া করছে। আবরাজের এই কীর্তি দেখে মেহরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে ইমতাহার দিকে তাকাল। দাঁত বের করে হেসে বলল, বাচ্চাদের পার্কে কেন এনেছি সেটা ওই দামড়াটাকে দেখেই বুঝতে পারছেন না? ওর যে মানসিক বয়স, তাতে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতেই ও সবচেয়ে বেশি কমফোর্টেবল। তাছাড়া মেহরাজ কিছু বলার জন্য মুখ খুলবে তখনই দূর একেবারে মেহরাজের কপালে ঠিক বাম পাশে থেকে বাতাসের গতিতে ছুটে এল একটা শক্ত টেনিস বল। আবরাজ বাচ্চাদের সাথে যে বলটা নিয়ে কারাকারি করছিল, সেটাই কোনো এক বাচ্চার হাত ফসকে সরাসরি ধেয়ে এসেছে মেহরাজের দিকে। একেবারে মেহরাজের কপালে ঠিক বাম পাশে নিখুঁত নিশানায় এসে লাগল বলটা। মেহরাজ আচমকা এই অভাবনীয় গোলার আঘাতে ভারসাম্য ধরে রাখতে পারল না। ওর পায়ের নিচে যেন মাটি সরে গেল। এক হাত কপালে চেপে ধরে শব্দ করে সরাসরি পার্কের নরম সবুজ ঘাসের উপর ধপাস করে আছাড় খেয়ে পড়ে গেল। দূরে বাচ্চাদের সাথে ঝগড়া করতে থাকা আবরাজ হাতের প্লাস্টিকের ব্যাট ফেলে ভাইয়া বলে এক চিৎকার দিয়ে ওখান থেকেই দৌড় লাগাল। আর হাফপ্যান্ট পরা ৭-৮টা পিচ্চি বাচ্চার দল ব্যাটবল ফেলে অপরাধীর মতো মেহরাজের চারপাশ ঘিরে এসে দাঁড়াল। এত সবের মধ্যে ইমতাহা মুখে হাত রেখে হাসি আটকানোর চেষ্টা করছে। মেহরাজ কপালে হাত দিয়ে চোখ কুঁচকে ঘাসের উপর বসে আছে। বেচারার অফ হোয়াইট লিনেন শার্টে কিছুটা ঘাস আর ধুলো লেগে গেছে। ঠিক তখনই বাচ্চাদের দল থেকে গোলগাল মুখের একটা পিচ্চি মেহরাজের ব্যথার্ত মুখের দিকে তাকাল। তারপর দুই হাত কোমরে রেখে অত্যন্ত গম্ভীর আর চড়া গলায় বাকিদের উদ্দেশ্য করে বলে উঠল, ওই দেখ, আমাদের চিকনা দুলাভাই বল খেয়ে নিচে পড়ে গেছে গা। বাচ্চারা সহ ইমতাহা শব্দ করে হেসে দিল। ছেলেটা আবার মেহরাজের কপালে ফুটে ওঠা লাল গোল দাগটার দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, ওই দেখ, দুলাভাইয়ের কপালে লাল টিপ বসে গেছে। ইমতাহা আবার হাসতে হাসতে মেহরাজের পাশে বসে পড়ল। মেহরাজ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ওই ছেলেটা বাদে সবাই দৌড়ে পালাল। আবরাজ কোথা থেকে যেন একটা ছোট প্লাস্টিকের প্যাকেটে বরফ কুচি জোগাড় করে হন্তদন্ত হয়ে ছুটে এল। মেহরাজের পাশে হাঁটু গেড়ে বসে ও পরম যত্নে সেই বরফের প্যাকেটটা মেহরাজের কপালের বাম পাশের লালচে ফুলে ওঠা দাগটার উপর চেপে ধরল। আস্তে করবি নাকি চামড়া তুলে নিবি? আবরাজ কিছু বলল না। ওই ছেলেটা আবার বলল, ব্যাটা হয়ে ব্যথা পান? ভালো করে ব্যায়াম করুন, না হলে বাতাসে উড়ে চলে যাবেন, আমার বোনটা বিধবা হয়ে যাবে। মেহরাজ দাঁত কিরমির করে বলল, ওরে কঙ্কাল, আমি প্রতিদিন জিম করি।
বডিওয়ালা আমি। আমার এই হাত দিয়ে যদি তোকে একটা থাপ্পড় দেই তাহলে তোর চাপার দাঁত পড়ে যাবে। ছেলেটা ভেঙ্গুচি মেরে বলল, দেন তো দেখি। ইমতাহা ধমকে বলল, আহিল্লা যা বাড়িতে। আহিল নামক পিচ্চিটা চলে গেল। ইমতাহা এইবার মেহরাজ এর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলল, আপনিও কি বাচ্চা নাকি? এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে কি সব করছেন? মেহরাজ উত্তর না দিয়ে কপাল কুঁচকে বসেই রইল। ইমতাহা আশেপাশে তাকিয়ে একটু নরম কণ্ঠে বলল, ইয়ে, আমি কি হাত ধরে নিয়ে যাব বডিওয়ালা? কোলে তুলে নিয়ে গেলেও মন্দ হয় না। সন্ধ্যা থেকেই ইমতাহার মাথা ধরেছে। পুরনো মাইগ্রেনের সমস্যা আবার দেখা দিয়েছে মনে হয়। সোফায় মাথা এলিয়ে বসে আছে। বিকালে পার্ক থেকে মেহরাজ আর আবরাজকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বেচারা মেহরাজ তার সাথে তার বাড়িতে আসতে চেয়েছিল, তবে ইমতাহা সোজাসাপটা নাকচ করে দিয়েছে। পাশের সোফায় আঞ্জুম নেছা বসে আছেন। এই বুড়ি হাবভাব কি ইমতাহা বুঝতে পারছে না? অজানা কারণে তিনি ছোট থেকেই ইমতাহাকে দেখতে পারে না। ইমতাহা মনে করে সে মেয়ে বলে। এর পিছনের অন্য কারণ জানে না। ইমতাহা কপালে হাত চেপে ধরে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে রেহানা বেগম ড্রয়িং রুমে আসতেই ইমতাহা আধোবোজা চোখে চাইল। অত্যন্ত ক্লান্ত ও ভাঙা গলায় বলল, মা, মাথাটা ভীষণ ধরেছে, চোখ মেলতে পারছি না। একটু আদা আর লেবু দিয়ে কড়া করে 1 কাপ রং চা করে দেবে প্লিজ। পুরনো মাইগ্রেন আবার আসছে। ডক্টর দেখাতেই হবে। আচ্ছা, দিচ্ছি। তুই একটু শুয়ে থাক। রেহানা বেগম মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে আবার রান্নাঘরে চলে গেলেন। মিনিট 10 মধ্যেই রেহানা বেগম ধোয়া ওঠা 1 কাপ গরম রং চা ইমতাহার সামনে এনে ধরল। চায়ের কাপ থেকে আদা আর লেবুর সুবাস ছড়াচ্ছিল। ইমতাহা সোজা হয়ে বসে সুস্থ ডান হাত দিয়ে চায়ের কাপটা তুলে নিল। মাথা ব্যথার তীব্রতায় ও এক চুমুক চা মুখে দিতেই কেমন যেন একটা স্বাদ লাগল। চায়ের লিকারটা গলায় নামতেই ওর পেটের ভেতর থেকে একটা তীব্র মোচড় দিয়ে উঠল। মাথা ঘোরার সাথে সাথে এক অসহ্য বমি বমি ভাব ওকে গ্রাস করল। চায়ের কাপটা কোনোমতে টেবিলে রেখেই মুখে হাত দিয়ে বাথরুমের দিকে ছুটল। বাথরুমে ঢুকে দরজাটা লক করতেই ওর ভেতর থেকে সবকিছু উগরে আসার মতো বমি শুরু হয়ে গেল। বেসিনের সামনে দাঁড়িয়ে ও খিলখিল করে বমি করতে লাগল। তীব্র মাথা ব্যথার কারণেই যে এই গ্যাস্ট্রিক আর বমি ভাবটা হয়েছে সেটা ইমতাহা খুব ভালো করেই জানে। বমি শেষে ও চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে ও একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করল। বাথরুম থেকে বের হয়ে মুখ মুছে ড্রয়িং রুমে আসলো ইমতাহা। রেহানা বেগম তখনও ঠায় দাঁড়িয়ে। ইমতাহা ভ্রু কুঁচকে নিজের জায়গায় বসে পড়ল। আঞ্জুম নেছারের দিকে তাকাবে না করেও তাকাল। বুড়িটা তার দিকে শকুনের মতো তাকিয়ে আছে। ইমতাহা মুখ বাঁকিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে সবেমাত্র এক চুমুক দেবে, তখনই রেহানা বেগম এক ঝটকায় মেয়ের হাত থেকে কাপটা কেড়ে নিয়ে টেবিলে নামিয়ে রাখলেন। ইমতাহা চরম বিরক্ত হয়ে মায়ের দিকে তাকাল, কি হলো মা? চাটা খেতে দিচ্ছ না কেন? মাথাটা তো ফেটে যাচ্ছে। রেহানা বেগম কোনো উত্তর দিলেন না। ওনার মুখে তখন এক অদ্ভুত চড়া হাসি। উনি ইমতাহার পাশে সোফায় বসে ওর সুস্থ ডান হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিলেন। অত্যন্ত নরম আর আহ্লাদী গলায় ফিসফিস করে বললেন, আর চা খেতে হবে না রে মা। এখন থেকে তোকে খুব সাবধানে থাকতে হবে। একদম ভারী কোনো কাজ করবি না। আর ওই প্লাস্টার করা হাত নিয়ে তো নড়াচড়াই করবি না। মায়ের এমন আকস্মিক আচরণ আর অতিরিক্ত আদিক্ষেতা দেখে ইমতাহার ভ্রু জোড়া কুঁচকে লালাটে ঠেকল। ও হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, কি যা তা বলছ মা? মাথা ব্যথার সাথে ভারী কাজের কি সম্পর্ক? চাটা না খেলে আমার মাইগ্রেনের ব্যথা কমবে না। আহা, বুঝিস না? বিয়ের পরই এই হুটহাট মাথা ঘোরা, বমি হওয়া, এগুলো কিসের লক্ষণ তুই জানিস না ইমতাহা? তুই তো এখন একা নোস মা। আমার মনে হয় কেউ আসতে চলেছে। ইমতাহা কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। তারপর ওনার হাত ছাড়িয়ে চায়ের কাপটা হাতে নিয়ে বলল, আমাদের মাঝে এমন কিছুই হয়নি মা। ইমতাহার মুখে এমন সরল সরাসরি স্বীকারোক্তি শুনে রেহানা বেগমের মুখের সেই চড়া হাসিটা যেন মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। রেহানা বেগম নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলেন না। উনি ইমতাহার দিকে আরও একটু ঝুঁকে এসে প্রায় অস্ফুট গলায় অথচ তীব্র বিস্ময় নিয়ে শুধালেন, তোরা এতদিন একসাথে থাকলি, তোদের মাঝে কিছুই? আনার্স ফ্লেভারের আইসক্রিম খেয়েছিলাম আবরাজের সাথে, তাই বমি হচ্ছিল। মেহরাইজ্জার মতো অভাট ফার্স্ট।
বলে শব্দ করে চায়ের কাপ ফেলে হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। পেছন থেকে আঞ্জুম নেচা কিছু বলছিল, তা শুনতে পায়নি। কিরে তাহা, বারবার ফোন দেই তোকে, ফোন রিসিভ করিস না কেন? সিনথিয়া গালে হাত দিয়ে তাকিয়ে আছে ইমতাহার দিকে। ইমতাহা আর সিনথিয়া তাদের স্মৃতিমা ঢাকা ভার্সিটির কার্জন হলের চত্বরে একটা গাছের ছায়ার নিচে বসে আছে। সিনথিয়াই সকাল সকাল তাকে এখানে নিয়ে এসেছে। ইমতাহা বিরক্ত মুখে বসে আছে এই সকালে ঠাড়া পড়া গরমের মধ্যে। ইমতাহা একটা লম্বা শ্বাস ফেলে সিনথিয়ার দিকে তাকিয়ে খিটখিটে গলায় বলল, একটা নষ্ট পোলা বারবার ফোন করে বিরক্ত করছিল, তাই সিম চেঞ্জ করেছি। সিনথিয়া চোখ বড় বড় করে তাকাল, নষ্ট পোলা মানে? মেহরাজ জাইন বেঁচে থাকতে তোকে কে বিরক্ত করে? ওনাকে বল। ইমতাহা মুখ বাকাল। মনে মনে ভাবল, বেচারি জানতে যদি পারে ওটা তাহলে হার্ট অ্যাটাক করবে। ওটার কথা ছাড়, একটা আননোন নাম্বার থেকে সকাল থেকে 3বার ব্যাক টু ব্যাক কল এসেছে। এমনিতেই মাথা ব্যথায় বাঁচি না, তার উপর এই রোদের মধ্যে তুই আমাকে এখানে টেনে আনলি কেন, সেটা আগে বল। সিনথিয়া মুচকি হেসে বলল, তোর মেজাজ ঠান্ডা করার জন্যই এনেছি। চলো কার্জন হলের অডিটোরিয়ামের দিকে যাই। আজকে আমাদের ডিপার্টমেন্টের জুনিয়রদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। একটু গান বাজনা শুনলে তোর মাথা ব্যথা এমনিতেই উধাও হয়ে যাবে। ইমতাহার একদমই ইচ্ছে ছিল না এই গরমে হাঁটার। কিন্তু সিনথিয়ার জোরাজুরির কাছে শেষ পর্যন্ত ও হার মান। দুই সখী মিলে ধীর পায়ে এগিয়ে গেল অডিটোরিয়ামের দিকে। ভেতরে ঢুকতেই এসি ঠান্ডা বাতাস আর চেনা চেনা চত্বরের আমেজটা পেয়ে ইমতাহার মনটা কিছুটা হালকা হল। অডিটোরিয়ামের ভেতরে তখন বেশ আলোধারীর খেলা, স্টেজে লাইটিং করা হয়েছে এবং মৃদু সাউন্ড চেকে গিটারের কর্ড বাজার শব্দ শোনা যাচ্ছে। জুনিয়র ছেলেমেয়েরা রঙিন শাড়ি আর পাঞ্জাবি পরে এদিক ওদিক ছুটোছুটি করছে। সিনথিয়া ইমতাহাকে নিয়ে একদম মাঝখানের সারির একটা সিটে বসল। ইমতাহা চারপাশটা দেখে একটু অবাক হয়ে বলল, কিরে সিনথিয়া, তুই তো বললি জুনিয়রদের প্রোগ্রাম, কিন্তু এত ভিড় কেন? আর স্টেজের ওই বড় ব্যানারটায় গেস্টদের নাম ঢাকা কেন? আরে সারপ্রাইজ আছে রে বাবা, একটু চুপচাপ বসত। সিনথিয়া বসতে নিলে ইমতাহা বলে উঠল, আরে ওটা প্রভাতী ম্যাম না? চল দেখা করে আছি। সিনথিয়া না না করলেও ইমতাহা চলে গেল। সিনথিয়া পেছন থেকে, এই তাহা, শুনছিস না? এখন যাস না বলে খামচে ধরার চেষ্টা করল, কিন্তু ইমতাহা ততক্ষণে চট্টে পায়ে অডিটোরিয়ামের পেছনের করিডোরের দিকে চলে গেছে। অনেকদিন পর প্রিয় শিক্ষিকাকে দেখে ওনার সাথে একটু কথা বলার ছুতোয় এই ভিড় আর সিনথিয়ার অতিরিক্ত কৌতূহল থেকে ক্ষণিকের রেহাই পেতে চাইল ও। করিডোর ধরে এগোতেই ইমতাহা দেখল জুনিয়র ছেলেমেয়েরা উইংসের দুপাশে ব্যতিব্যস্ত হয়ে ঘুরছে। কিন্তু যাকে দেখে ও এদিকে এল, সেই প্রভাতী ম্যামকে আর কোথাও দেখা গেল না। ওনার হয়তো কোনো তাড়া ছিল, তাই করিডোর পার হয়ে ওদিকের গ্রিনরুমের দিকে চলে গেছেন। ইমতাহা প্লাস্টার করা হাতটা সাবধানে নিজের পেটের সাথে চেপে ধরে এদিক ওদিক তাকাল। সিনথিয়াকেও পেছনে আসতে দেখল না। মেয়েটা গেল কই? ইমতাহা পেছন ঘুরে আবার চল। ইমতাহা পেছন ঘুরে আবার অডিটোরিয়ামের হলের ভেতর নিজের সিটের দিকে রওনা দিল। কিন্তু ভেতরে ঢুকতেই ও দেখল পুরো হলের পরিবেশটাই বদলে গেছে। সিনথিয়া ওকে যেখানে বসিয়েছিল সেখানে এখন তিল ধারণের জায়গা নেই। জুনিয়রদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমে এক ঝাঁক জুনিয়র মেয়ে লাল পেরে সাদা শাড়ি পরে নুপুরের ছন্দে এক অনবদ্য দলীয় নৃত্য পরিবেশন করল। পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে উঠল। এরপর মঞ্চে এল ভার্সিটির ব্যান্ড দল রকমেটস। ড্রামস আর ইলেকট্রিক গিটারের তুমুল ঝংকারে ওরা ব্যাক টু ব্যাক দুটো পরিচিত বাংলা রক গান গেয়ে পুরো অডিটোরিয়ামের দর্শকদের জমিয়ে দিল। জুনিয়ররা তো সিট ছেড়ে দাঁড়িয়ে কোরাস গাইছে। ইমতাহা ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল। গানের চনমনে আবহে ওর মাথার মাইগ্রেনের ব্যথাটা যেন অলৌকিকভাবে কিছুটা কমে আসছিল। আর এই তুই এখানে? ইমতাহা চমকে ঘুরে দেখল আদিত্য মুখে চড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে ঝুলছে একটা ক্যামেরা ব্যাগ। ইমতাহার ডিপার্টমেন্টেরই সিনিয়র ভাই ও একই সাথে ওদের কালচারাল ক্লাবের এক্স-প্রেসিডেন্ট। ক্যাম্পাসের দিনগুলোতে ইমতাহাদের পুরো গ্রুপের সাথে বেশ ভালো সখ্য ছিল আদিত্যর। ইমতাহা নিজের হাত সোজা করে ম্লান হেসে বলল, আদিত্য ভাই, আপনি এখানে? কতদিন পর দেখা। কেমন আছেন? আরে হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্টের কাজে এই রুটে এসেছিলাম, শুনলাম ডিপার্টমেন্টের জুনিয়রদের প্রোগ্রাম হচ্ছে, তাই ভাবলাম একটু ঢু মেরে যাই। কিন্তু তোমার হাতের এই কী অবস্থা?
আদিত্য কপালে ভাঁজ ফেলে ইমতাহার প্লাস্টারের দিকে তাকাল। ইমতাহা একটু রসিক সুরে বলল, আর বইলেন না। জামাইয়ের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে আদিত্যর মুখের চওড়া হাসিটা চুপসে গেল। ইমতাহার মুখের দিকে তাকিয়ে রইল, যেন কথাটা ঠিক বিশ্বাস করতে পারছে না। একটা চাপা বিস্ময় আর অস্বস্তি ওনার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল। ঢোক গিলে আমতা আমতা করে বলল, জামাই মানে? ইমতাহা, তুমি বিয়ে করেছ? কবে? কই, আমাদের তো কিচ্ছু জানালে না। ইমতাহা ওনার এই হঠাৎ চুপসে যাওয়া ভাব দেখে মনে মনে একটু দমে গেল। আদিত্য ভাই যে একসময় ক্যাম্পাসে ওকে একটু অন্য চোখে দেখতেন, সেটা ও হালকা আঁচ করতে পারত। তবে ইমতাহা সবসময় ওনাকে স্রেফ একজন ভালো সিনিয়র ভাই হিসেবেই দূরত্ব বজায় রেখে সম্মান দিয়ে এসেছে। তাছাড়া আদিত্য হিন্দু ধর্ম অবলম্বী। এটা কখনোই সম্ভব হতো না। ইমতাহা স্বাভাবিক হাসার চেষ্টা করে বলল, আরে হ্যাঁ ভাইয়া, হুট করেই হয়ে গেল। আসলে ফ্যামিলিগতভাবে খুব তাড়াহুড়োর মধ্যে ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে তো, তাই কাউকে ওভাবে জানানো হয়নি। পরে বড় করে অনুষ্ঠান করলে অবশ্যই দাওয়াত পাবেন। আদিত্য ওর কাঁধের ক্যামেরার বেলটা হাত দিয়ে একটু শক্ত করে চেপে ধরলেন। ওনার গলার আওয়াজটা এবার বেশ দমে এল, আচ্ছা তাকে সেই ভাগ্যবান? আমাদের ভার্সিটিরই কেউ নাকি? ইমতাহা মাথা নাড়াল। তারপর বেশ খানিক নীরবতা। হঠাৎ পেছন থেকে সিনথিয়া ইমতাহাকে ডেকে উঠল। সিনথিয়া এক প্রকার হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে এগিয়ে এল। ওর চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা আর তাড়া। ইমতাহার হাতটা চেপে ধরে ও আদিত্যর দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিল, আরে আদিত্য ভাই। আদাব। আপনিও এসেছেন? আমরা আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। সিনথিয়া কথা শেষ না করেই ইমতাহাকে টেনে ওদিকের উইংসের দিকে নিয়ে যেতে চাইল। কিন্তু ইমতাহা যাওয়ার আগে আদিত্যর দিকে তাকিয়ে ভদ্রতার খাতিরে শেষবারের মতো ম্লান হেসে বলল, আসি তাহলে আদিত্য ভাই, ভালো থাকবেন। আদিত্য শুধু একটা মলিন হাসি ফুটিয়ে মাথা নাড়ল। ওর চোখের সেই নাবলা বিষাদের ভাষা ইমতাহার চোখ এড়াল না, তবে ও নিজেকে শক্ত রাখল। জীবনের কিছু সমীকরণ যে অঙ্ক মেলার আগেই শেষ হয়ে যায়, এটা তো ধ্রুব সত্য। ইমতাহারা ভিড়ের মধ্যে মিলিয়ে যেতেই আদিত্য তার পেছনে থাকা হাত থেকে লাল টকটকে গোলাপটা যখন কার্জন হলের অডিটোরিয়ামের এক কোণার ধুলোবালি মাখা মেঝেতে ছিটকে পড়ল, তখন এক বুক দীর্ঘশ্বাস ওর চারপাশটা ভারী করে তুল। ও আসলে আজ এখানে কোনো অ্যাসাইনমেন্টের কাজে আসেনি। গেট দিয়ে ঢোকার সময় দূর থেকে ইমতাহা আর সিনথিয়াকে দেখেই ও পা বাড়িয়েছিল চেনা দোকানটার দিকে। ভেবেছিল কতদিন পর দেখা পুরনো ভালো লাগার মানুষকে একটা গোলাপ দিয়ে অন্তত নিজের সুপ্ত অনুভূতির কথা জানাবে। কিন্তু নিয়তি যে তার আগেই ইমতাহার কপালে অন্য কারো নামের সিঁদুর এঁকে দিয়েছে, তা আদিত্য জানত না। ও নিজের ক্যামেরা ব্যাগটা কাঁধে আরও ভালো করে চেপে ধরে একরাশ শূন্যতা নিয়ে উল্টো পায়ে হেঁটে ভিড়ের মাঝে মিলিয়ে গেল। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।